ঠিক রাত 1টায় জানলাতে নক, এবং ও কিন্তু থাকতো 3 তলায়। জানলাতে ওখানে যে নক করবে, ওখানে দাঁড়াবার মতো কোনো জায়গা নেই যেখানে কোনো নকিং হবে। অদ্ভুতভাবে ওর ফ্রেন্ডসরা ওকে যখন কলেজে দেখতো যে ও একা একা কারোর সাথে কথা বলছে। আচ্ছা, অনেকে, কেউ একা নয়, অনেকে গাছের উপরে উঠছে আবার নামছে, কিন্তু কি উঠছে কি নামছে সেটা দেখতে পাচ্ছে না। ছেলেটির কোনো না কোনো ওয়েতে মানে এই স্পিরিট কানেকশানটা হতো। ও খাবার অর্ডার করেছিল, তো বেল বেজেছে, ও নিচে গেছে। তো নিচে মানে যখন যাচ্ছে, ওর প্রত্যেক দিনের ওই চেনা সিঁড়ি, ওটা যেন একটা অন্যরকম সেদিনকে লাগছে। এই যে মৌলবীটি আসতো, ওকে ওখানে মানে মেরে পুঁতে দেওয়া হয়েছিল। নর্মাল আয়না তোমার বাড়িতে আছে, কিন্তু সেটা জানলার উল্টো দিকে বা দরজার উল্টো দিকে, সেটাও কিন্তু একটা পোর্টাল ক্রিয়েট করে, এবং সেইখান থেকেও কিন্তু স্পিরিটরা কানেক্ট করতে পারে, কারণ স্পিরিটদের পাসিং ওয়ে হয় ওটা। হরর মাইন্ডসে আপনাদের সবাইকে স্বাগত। শুক্রবারের রাত, আর রাত 9টা মানে হরর মাইন্ডসে ভৌতিক পডকাস্ট। ভৌতিক পডকাস্টের জন্য আজকে একজন স্পেশাল মানুষ আমাদের সাথে আছেন, রূপম গুপ্তা। কেমন আছো? খুব ভালো, তুমি কেমন আছো? আমি তো খুবই ভালো। আর প্রথম পডকাস্ট তোমার আমার সাথে, হ্যাঁ, তা আবার হরর মাইন্ডস, আমাদের নতুন চ্যানেল। হ্যাঁ, আপনারাও যদি রূপমের মতো আমাদের ঘটনা, মানে আমাদের এখানে এসে ঘটনা বলতে চান, তাহলে নিচে একটি নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে পুরো ঘটনাটি আমাদের রেকর্ড করে পাঠিয়ে দিন, আর আমরা শুনবো। তারপর অবশ্যই আপনাদের ডাকবো, আর আপনারা শোনাবেন আপনার সাথে ঘটা বা আপনার শোনা ভৌতিক ঘটনা। আজকে এবার আমরা ঘটনায় আসি। প্রথমত রূপম, আজকে তুমি দুটো আমাদের ঘটনা শোনাবে। একদম। প্রথমটা কি, মানে কোথাকার ঘটনা? ইন্টারেস্টিং। এই ঘটনাটা হচ্ছে তোমার বালুরঘাটের, মানে বালুরঘাট টু কলকাতা টু দিল্লি, 3টে জায়গার। এবং পিশাচ যে সাধনা আমরা শুনেছি, এবং বহু পডকাস্টেও দেখেছি, বহু জায়গাতেও দেখেছি পিশাচ সাধনা, এবং তার যে কি এফেক্ট হতে পারে, এবং মোহিনী পিশাচ বলে এক ধরনের পিশাচ আছে, সেইটা নিয়ে আমি আজকে বলবো। এবং এটার একটা অদ্ভুত স্টোরি, মানে খুব ট্র্যাজিক বলবো, এবং মানে খুব অদ্ভুত স্টোরিটা, এটা নিয়েই বলবো আজকে। আচ্ছা, তো মোহিনী পিশাচ মানে ব্যাপারটা নতুন আমাদের পডকাস্টে। হ্যাঁ, তো খুব সিলেক্ট করে তুমি মনে হচ্ছে এনেছো, যেহেতু তোমার সাথে অনেক দিন ধরে আমাদের পডকাস্ট হওয়ার কথা ছিল, ফাইনালি আজকে হচ্ছে। হ্যাঁ, এবার শুরু করো, আমি বেশি দেরি করব না। একটা ছোট স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে, জাস্ট 1 মিনিট সময় নেব। এতদিন আপনারা আমাদের, অর্থাৎ আমাদের এই পডকাস্ট স্ক্রিনের ওপারে দেখেছেন। কেমন হয় যদি আমাদের এই পডকাস্ট আপনারা সামনাসামনি দেখতে পারেন, তাও আবার পাহাড়ে? ঠিক ঠান্ডা ঠান্ডা পরিবেশ আর ভৌতিক সব ঘটনা জমে যাবে, বলুন। হ্যাঁ, এরকমই একটা সুযোগ করে দিয়েছে সামিয়ানা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। সাথে থাকছি আমি এবং আমার পুরো টিম। এই নয়, আরও 2জন স্পেশাল গেস্টও আছে, যারা আপনাদের সামনে ঘটনা শোনাবেন। 1, সবার পছন্দের দেবদীপ মিত্র, আর 2, গল্পওয়ালার অরিত্র বেরা। হ্যাঁ, এরা 2জনও থাকছে এই সফরে। আমরা 3জন মিলে শোনাবো বিভিন্ন ভৌতিক ঘটনা। এছাড়াও বেশ কিছু মজার ইভেন্ট অর্গানাইজ করেছে সামিয়ানা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আর হন্টেড ইভেন্টও আছে। এবার বলি ডেটটা। এই গরমের ছুটিতেই 15ই মে আমরা স্প্ল্যানেড থেকে বাসে উঠছি। 16, 17, 18 অর্থাৎ শুক্র, শনি, রবি আমরা থাকছি পাহাড়ে, অর্থাৎ 3 নাইটস 4 ডেজ। সোমবার আমরা ফিরে আসছি আবার স্প্ল্যানেডে। কোথায় যাচ্ছি? কালিম্পংয়ের ঋষভ এবং কাফেরগাঁওতে। ওখানের হোমস্টেতে থাকবো, আর এই পুরো ইভেন্টটাই ওখানে অর্গানাইজ করা হয়েছে। ট্রাভেল থেকে শুরু করে ওখানে থাকা, খাওয়া দাওয়া সব কিছুর জন্য একটা প্যাকেজ করা হয়েছে। আমি বলতে পারি 2 রকম প্যাকেজ আছে। একটা হচ্ছে নন এসির, আর একটা হচ্ছে এসির,
অর্থাৎ স্প্ল্যানেট থেকে আপনারা যে যাবেন আবার স্প্ল্যানেটে যে ফিরবেন, এই ট্রাভেলটা একটা এসি বাস, একটা নন এসি বাস, যার যেটা কমফোর্টেবল। আমাদের মেন উদ্দেশ্য মজা করা, তাই কেউ মিস করবেন না। আমি যেটা বলছিলাম, ট্রাভেল থেকে শুরু করে থাকা খাওয়া সবই ইনক্লুডেড এই প্যাকেজে। নিচে ডেসক্রিপশানে সমস্ত ডিটেলস দেওয়া আছে এবং পিন কমেন্টেও ওদের নাম্বার অ্যান্ড ডিটেলস দেওয়া আছে। অবশ্যই আজকেই যান, ফোন করুন আর বুক করে নিন আপনার সেট। চলুন না এক নতুন অভিজ্ঞতার সাক্ষী হই। তাহলে দেখা হচ্ছে 15 তারিখ বাসে, আমি আর আমার টিম, সাথে দেবদীপ মিত্র এবং অরিত্র বেরা সবাই থাকছে। চলুন এবার পডকাস্টে ফেরা যাক। আচ্ছা, ঘটনাটা হচ্ছে বালুরঘাটের একটি ছেলে এবং তার ফ্যামিলি। ছেলেটি ছোটোবেলা থেকে বেশ ইন্টেলিজেন্ট, পড়াশোনায় খুব ভালো। তো ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হচ্ছে তন্ত্র সাধনা। ওর মানে দাদু মানে বাবার দিক থেকে সে তন্ত্র নিয়ে মানে বেশ বড় সাধক ছিলেন এবং বহু কাজ করতেন যেটা মানে সাধারণের নয় করার, অদ্ভুত কাজ করতেন এবং অসাধ্য সাধন করতে পারতেন যাকে বলে। তো তার পরবর্তী ওর বাবা ছেলেটির, তিনিও মানে তন্ত্র সাধনা নিয়ে বহু বছর ধরে কাজ করছেন। এবং তার একটি ঘটনা যেটা শুনেছিলাম আমি, সেটা হচ্ছে এই পিশাচ সাধনা নিয়ে। এবং উনি এই পিশাচ সাধনা করতে গিয়ে উনি কার্সড হন, মানে প্রপার করতে পারেননি, সামহাও কোনো প্রবলেম হয়েছিল এবং সেখান থেকে উনি অভিশাপ পান সামহাও। তো ভালো কথা। তো তারপর থেকে উনি আস্তে আস্তে জিনিসটা কমিয়ে দেয়। কিন্তু দেখো, রক্তে যে জিনিসটা আছে তো সেটা তো ক্যারি ফরওয়ার্ড হবেই, নেক্সট জেনারেশন টু জেনারেশন ওয়াইজ ক্যারি ফরওয়ার্ড হয়। তো তার ছেলে, সে অতটাও এসব দিকে ইন্টারেস্টেড নয়, সে পড়াশোনা নিয়ে তার লাইফ নিয়ে খুব হ্যাপি এবং সে কলকাতায় এসে স্টাডি করে, পড়াশোনা করে এবং হায়ার স্টাডির জন্য সে দিল্লিতে সিলেক্টেড হয় একটি কলেজে এবং সেখানে সেই ছেলেটি যায়। তো কলকাতাতে যখন ও আসে, ও যে হোস্টেলটাতে ছিল সেই হোস্টেলটাতে কিছু না কিছু সমস্যা ওর সাথে লেগেই থাকতো, মানে এই অলৌকিক ঘটনা। মানে ও যেন কাউকে দেখতে পেতো, ওর রুমে রয়েছে, মানে ওর রুমমেট থাকতো, তারা কিন্তু সেই ফিলগুলো করতো না যেটা ও করতো। কখনো ওর দাদুকে দেখতে পেতো দাঁড়িয়ে আছে, যিনি সাধক ছিলেন। মানে ও যখন জন্মায় ছেলেটি, তখন তার দাদু বেঁচে ছিলেন না, তো ও দেখেনি ওর দাদুকে। কিন্তু ও যখন এই কলকাতার এই হোস্টেলে এসে থাকতে শুরু করে, ও সামহাও দাদুর সাথে একটা কানেকশন ফিল করে এবং দাদু আসে, প্রায় রাতে দাদুকে দেখতে পায় এবং ও ড্রিমে দাদু আসে এবং বলতে থাকে যে নিজেকে প্রোটেক্ট করার জন্য, বা কিছু মন্ত্রই না ওকে ড্রিমে দিয়ে যায় যে এটা চ্যান্ট করলে ও প্রোটেক্টেড থাকবে। কারণ দাদু জানতো সামহাও ওর বাবা কার্সড, পিশাচ সাধনা করতে গিয়ে মানে একটা অ্যাক্সিডেন্টালি প্রবলেম হয়, যার জন্য বাবার এই সমস্যাটা হয়। তো ছেলেটির কোনো না কোনো ওয়েতে মানে এই স্পিরিট কানেকশানটা হতো। আর ও সামহাও একটা মিডিয়া ছিল, মানে ও মানে এরকম অনেক ক্ষেত্রে দেখা গেছে ও যখন কোনো শ্মশানে যেত ও পজেসড হতো। আচ্ছা। এবং ওই পজেশনটা দীর্ঘদিন থাকতো এবং যে কোনো রকম স্পিরিট কিন্তু ওকে অ্যাট্যাক করতো। তো ওর দাদু কিছু মন্ত্র ওকে দেয় ওই ড্রিমে এসে, তো ওটা যখন ও চ্যান্ট করে তো ও সামহাও প্রোটেক্টেড থাকতো। মানে আর ওই প্রবলেমগুলো যখন থেকে ওর দাদু এসে এটা দিয়ে যায়, তো ওর আর এই সমস্যা অতটা হতো না। মানে এই কোথাও গিয়ে এফেক্ট হওয়া, বা কোনো কবরখানার পাশ থেকে আসছে, বা কোনো হসপিটালে গেছে, সেখানে গিয়ে এরকম আগে বহুবার হয়েছে এফেক্টেড, মানে উইক হয়ে গেছে, শরীর খারাপ করেছে বা কিছু দেখতে পেয়েছে। তো সেইটা তারপর থেকে আস্তে আস্তে হওয়াটা বন্ধ হয়, ভালো থাকে ছেলেটি দীর্ঘদিন। এবং কলকাতা থেকে পাস আউট হয়, হায়ার এডুকেশনের জন্য দিল্লিতে যায়। দিল্লিতে গিয়ে, আমি নাম বলছি না কোনো সংস্থা, তো সেখানে গিয়ে ও থাকতে শুরু করে। তো ভালো, নিজে একটা রুম নিয়ে থাকে এবং একাই থাকে ছেলেটা, মিউজিকে ভীষণ ভালো। তো একদিন রাত্রিবেলা ও এরকম মিউজিক নিয়ে সব বসেছে, গান বাজনা মানে করছে, প্র্যাকটিস করছে। তো খুব বৃষ্টি হচ্ছে, আর দিল্লির বৃষ্টি মানে তো সে মারাত্মক লেভেলের। যাই হোক, তো ওর রুমের বেল বেজেছে, ও খাবার অর্ডার করেছিল, তো বেল বেজেছে, ও নিচে গেছে। তো নিচে মানে যখন যাচ্ছে, ওর প্রত্যেক দিনের ওই চেনা সিঁড়ি যেটা থেকে ও ওঠে নামে বা ও থাকে, ওটা যেন একটা অন্যরকম সেদিনকে লাগছে। তো ভালো কথা।
নিচে গেছে, দরজা খুলেছে, তো কেউ ছিল না বাইরে। দরজা বন্ধ করে উপরে আসবে, আবার বেল বেজেছে, নিচে গেছে, কেউ নেই। আর একটা কথা বলে রাখি, ওর এই যে জার্নিটা, মানে এই কলকাতা থেকে তারপর যখন দিল্লিতে যাওয়া, দিল্লিতে গিয়ে যখন ওর আবার এই সব শুরু করা নতুন করে, ও কিন্তু তখন ওই মন্ত্রটা আর চ্যান্ট করতো না। ওটা ও তারপর আর করেনি, মানে বহুদিন ভুলে গেছে বা সামহাউ ও আর করতো না রেগুলার। তো যাই হোক, 3 বার বেল বেজেছে, ও 3 বারই দরজা খুলে দেখে কেউ নেই। ভালো কথা, ও ব্যাক করে এসেও ভাবছে কে করছে এরকম, মানে এরকম বদমাইশি বা অসভ্যতামি। ও এসেছে ওর ফ্লোরে, তারপর ফোন এসেছে তোমার এই অনলাইন খাবারের অর্ডার করেছে। তো সে নিচে গিয়ে ওকে জিজ্ঞেস করলো যে আপনি কি এসে 2 বার বাজিয়েছেন? বলছে না, আমি তো এইমাত্র আসলাম। যাই হোক, নেক্সট ডেতে যখন ও কলেজ যাচ্ছে এবং কলেজে গেছে, তো ওখানে ও একটি মেয়ের সাথে ওখানে আলাপ হয়। খুব সুন্দরী দেখতে একটি মেয়ে, এবং ওর বেশ অ্যাট্রাকশনও ফিল করে, এবং মেয়েটা নিজে থেকে ওর সাথে এসে কথা বলে সেদিনকে। ভালো কথা। তো আস্তে আস্তে ওদের মধ্যে ফ্রেন্ডশিপ হয়, ভালো নাম্বার নেওয়া হয়, সোশ্যাল মিডিয়াতে ও মেয়েটা আছে, ও আছে, কথা হয়। এবং মেয়েটা যে স্ট্রিমে আছে, ছেলেটা ওর থেকে সিনিয়র। তো মেয়েটা ওকে বলে যে আমাকে একটু তুমি হেল্প করে দাও, মানে একটু কোচিং বা ওই জাতীয় কিছুতে হেল্প করো, বা টিউশনে একটু তুমি একটু আমাকে হেল্প করে দাও আমার ইয়েতে, কারণ যেহেতু তুমি সিনিয়র। তো ছেলেটা এইভাবে হেল্প করছে দীর্ঘদিন ধরে ওদের, মানে এবার আস্তে আস্তে সম্পূর্ণ রিলেশনে গেছে। রিলেশনে যাওয়ার পরে তো ছেলেটা মেয়েটার সাথে বিজি থাকতো, এবং ওরা মিট করতো, ডেট করতো। অদ্ভুতভাবে ওর ফ্রেন্ডসরা ওকে যখন কলেজে দেখতো যে ও একা একা কারোর সাথে কথা বলছে, আচ্ছা, মানে ও কথা বলছে স্পন্টিনিয়াসলি, কিন্তু ওর সামনে কেউ নেই। ভালো কথা, এটা না মানে প্রথমে ভাবতো ও হয়তো হেডফোনে কথা বলছে, যে আমাদের ইয়ারবাডগুলো যেগুলো আছে সেটাতে দেখা যায় না। তারপর লোকে দেখতে পেলো যে ও কোনো ইয়ারবাড নর্মালি কথা বলছে, মানে একটা নর্মাল মানুষের সাথে যে কনভারসেশন হয় ও সেম করছে। এটা চলতে থাকে মানে দীর্ঘদিন। এবং কিছু কিছু ক্ষেত্রে যখন মেয়েটা আসতো না কলেজে, ও যেন ঠিক ওর মধ্যে নেই, একটা ইরিটেশন, একটা আনইজি, সারাক্ষণ মানে ইচ্ছা করছে না। তো মেয়েটা তখন অবধি ওর বাড়ি ওকে নিয়ে যায়নি, ছেলেটা ওর কলেজেই মিট করতো এবং আশেপাশে একটু বেরোতো, কোনো ক্যাফেতে যেত। অদ্ভুতভাবে মানে এটা খুব অবিশ্বাস্য যে ও ক্যাফেতেও যেত, সেখানেও কিন্তু লোকেরা দেখছে কেউ নেই, কিন্তু ও দুটো জিনিস, মানে ধরো কফি অর্ডার করে, 2টো কফি অর্ডার করছে, সামনে কিন্তু কেউ বসে নেই। যাই হোক, এটা দীর্ঘদিন চলতে থাকে। তো ওর একটা খুব ক্লোজ ফ্রেন্ড ছিল যে ওর বাড়িতে জানায় কথাটা, যে আপনার ছেলের মনে হচ্ছে কোনো মেন্টাল ইস্যু হয়েছে, যে ও এরকমভাবে বিহেভ করছে কেন, এরকম তো হয় না, মানে আমরা কথা বলি বা যদি আমরা হ্যালুসিনেট করি একটা সময় অবধি করি, ও সারাক্ষণই যেন কারোর সাথে কথা বলছে। বা ক্লাসেও যখন বসেছে, মানে যেহেতু মেয়েটা সিনিয়র, ও যেন ক্লাসেও ওর মন নেই, ক্লাস থেকে বারবার বেরিয়ে যাচ্ছে বা ক্লাস বাঙ্ক করছে। এবং ও বাইরে গিয়েও যখন মিট করছে, মানে ছেলেটা ফলো করেছে লিটারেলি ওকে, যে ও কী করে, ওর বিহেভিয়ারটা কি, ও শুধু কলেজেই করে না কলেজের বাইরেও দেখছে না, তাই কলেজের ইয়েতেও মানে বাইরে গিয়েও সেম ওর এরকম কারোর সাথে কথা বলছে যে কিন্তু প্রেজেন্ট নেই, যাকে দেখা যাচ্ছে না। তো বাড়ির লোকেরা, ওর বাবা তখন বুঝেছে সামহাউ যে কিছু একটা গণ্ডগোল, কারণ যে পিশাচ সাধনা উনি করছিলেন সেটা মোহিনী পিশাচে, এবং মোহিনী পিশাচ ওকে বলেছিল যে ওর নেক্সট জেনারেশনের উপর কোনো কিছু প্রবলেম ক্রিয়েট করবে। তো ওর বাবা সামহাউ বুঝতে পারে, তো ছেলেকে ফোন করে, এবং ছেলেকে ফোন করে কথা টথা বলে। ছেলেকে তখনও জানায়নি যে ওর বাবা আন্দাজ করছে। তো ছেলেকেও জিজ্ঞেস করেছে যে কেমন আছে, কি করছে, বা কাজকর্ম কেমন চলছে, মানে পড়াশোনা কেমন চলছে, বা এবং ওর কোনো ফ্রেন্ডসদের ব্যাপারে জিজ্ঞেস করছে। তো ওর বাবা দেখছে যে ও সব ফ্রেন্ডের কথাই বলছে, কিন্তু মানে যাকে সাসপেক্ট করছে এরকম কোনো ফ্রেন্ডের কথাই বলেনি, মানে যাদের নাম বলেছে ওর বাবা চেনে বা তাদের সাথে যোগাযোগ আছে। তো আবারও ওর বাবা সন্দেহ করে, কিন্তু ছেলেকে কিছু জানায় না। তো ওই ফ্রেন্ডটার সাথে কানেক্ট করে যে ওর বাবাকে কল করেছিল, কানেক্ট করেছিল। তো বাবা সামহাউ আসে, কিন্তু ওনার ছেলে জানে না যে বাবা দিল্লিতে এসেছে। ও ওই ফ্রেন্ডসটার বাড়িতে থেকে ওর সাথে প্ল্যান করে যে কিভাবে কি করা যায় বা দেখা যায়। তো একদিন ওর বাবা কলেজে গেছে, ছেলে জানে না। তো দেখছে ও এরকম মাঝে মাঝে ক্লাস করছে, বাইরে এসে কারোর সাথে কথা বলছে, এবং কথা বলছে কারোর সাথে, সেখানে কেউ নেই।
একটা ব্ল্যাঙ্ক জায়গায় ও নিজের মতো বকে যাচ্ছে। তো তখন ওর বাবা বুঝতে পারে যে হতে পারে এটা তোমার মোহিনী পিশাচের কিছু। তো ওর বাবা আরও অবজার্ভ করা শুরু করে। তো এবার মেয়েটি ছেলেটিকে বলে যে তুমি আমার বাড়ি আসো, বাড়িতে এসে আমরা একসাথে তোমার এই টিউশনের ব্যাপারটা পড়াশোনা করবো, টাইম স্পেন্ড করব। তো ছেলেটা ওর বাড়িতে যাওয়া শুরু করে এবং বাড়িতে যায় একটা সার্টেন জায়গার পরে ছেলেটাকে দেখা যায় না। আচ্ছা, মানে ও যেন কোথাও গায়েব হয়ে যায়। এইটা দীর্ঘদিন হয়েছে এবং ওর ফ্রেন্ডটা ফলো করেছে, ওর বাবাকে নিয়ে গেছে। তো মানে ফ্রেন্ডটা প্রথমে ফলো করেছে, বাবাকে তখনও নিয়ে যায়নি। তো ফ্রেন্ডটা গিয়ে দেখছে ও একটা মানে ওখানে একটা জায়গা আছে যেটা খুব অ্যাবান্ডেন্ট এবং একটা মর্গ মতো, ওই দিকে গিয়ে যেন ছেলেটাকে আর দেখা যায় না। আর ও ঠিক যায় রাত্রিবেলা, দিনে নয়। ভালো কথা। এবং রাত্রিবেলা যেন ওর ওই ফ্রেন্ডটার সাথে কথা বলাটা আরও বেড়ে যায়, দিনে যতটা না থাকে রাত্রে আরও বেশি বেড়ে যায়। তো ছেলেটিকে বহুবার কানেক্ট করেছে ছেলেটা, মানে ওর বন্ধুটা, যে তুই কার সাথে কথা বলিস বা আমার ফ্রেন্ডের সাথে, তো দেখিসই তো রয়েছে, তো কলেজে আসে। বলছে না আমি তো এরকম কাউকে দেখিনি, তুই কার সাথে কথা, তো কিছুতেই বিশ্বাস করাতে পারছে না। এবং ও না আস্তে আস্তে নিজের মধ্যে নিজেকে গুটিয়ে নিয়েছে, অতটা কারুর সাথে মেশে না, যেহেতু ওর এই কথাগুলোকে কেউ বিশ্বাস করে না। এবং ও আস্তে আস্তে নিজেকে একটা রুমের মধ্যেই থাকে, বেরোয় কম, যতটুকু দরকার ততটুকু। এবং ওর চোখের তলায় ডার্ক সার্কেল পড়া শুরু হয়েছে, চেহারা ভেঙে যাচ্ছে। তো ওকে সবাই জিজ্ঞেস করতো কী হয়েছে, না বলছে আমি তো খুব হ্যাপি আছি, আমি তো ভালো আছি। মানে ওর দিক থেকে কিন্তু ভীষণ হ্যাপি, অসুস্থ না বা কিছু যে সমস্যা হচ্ছে যার জন্য শরীর ভাঙছে তাও নয়। তো ভালো কথা। ওর ফ্রেন্ডসরা বলে চলে তোকে ডাক্তারের কাছে নিয়ে যায়, যে কাউন্সিলিং করানোর জন্য। কী হয়েছে, সেখানে গিয়েও দেখছে যে যথেষ্ট ভালো, কোনো অ্যাবনর্মালিটি নেই, সুস্থ। তবে ওর ফ্রেন্ড কিন্তু ওর গা থেকে একটা অদ্ভুত বাজে গন্ধ পেত। আচ্ছা। ও বলতো যে তুই নিজেকে প্রপার ক্লিন কর, স্নান টান কর ঠিক মতো, কেমন অবস্থায় রয়েছে। স্নান করার পরেও কিন্তু ওর গা থেকে যেন একটা মানে বড় একটা গার্বেজ কোথাও থাকলে যে স্মেলটা বেরোয়, একটা বাজে পচা, ওরকম একটা পচা গন্ধ, মাংস পচা না কিন্তু এই গার্বেজের স্মেলটা। তো দীর্ঘদিন ধরে এটা চলছে। তো একদিন ছেলেটা ফলো করেছে কোথায় যায় রাত্রিবেলা। তো ওর পিছন করে 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 গেছে, দেখছে যে ওই মর্গের পিছন দিকে একটা ওরকম বড় গার্বেজ আছে, যেখানে গিয়ে ও ওই গার্বেজের মধ্যে ঢুকে বসে যেন কারোর সাথে কথা বলছে। ও কিন্তু বুঝতে পারছে না, ও ভাবছে মানে ও যে হ্যালুসিনেট করছে যে ওটা একটা বাড়ি এবং মেয়েটা ওই বাড়িতে থাকে। দীর্ঘদিন ধরে ওটা চলেছে। তারপর ওর বাবা ব্যাপারটা বুঝেছে যে, এবং ছেলেটাকে বলে যে আমার এই কার্সটা ছিল বা আছে এখনও, মেবি তার জন্য হয়তো আমার ছেলেকে ও টানছে বা সামহাও একে মেরে ফেলবে। তো ওর বাবা তারপর ক্রিয়া শুরু করলো, তোমার তান্ত্রিক ক্রিয়া, এবং যজ্ঞ করলো। তো যখন পুরো এই ক্লেনজিংটা করলো, ছেলেটা মানে প্রচণ্ড পরিমাণে বমি করা শুরু করলো এবং অদ্ভুতভাবে মানে দাপাচ্ছে সারা ঘরে, কিছুতেই ওকে রাখা যাচ্ছে না। তো বারবার বলছে যে ও তো আমার বাড়ির সামনে ঢুকতে পারছে না, ওকে কেন ঢুকতে দিচ্ছ না, তোমরা তো দাঁড়িয়ে আছে গেটের সামনে, ওকে ডাকো ডাকো। মানে কিছুতেই বিশ্বাস করছে না যে ওখানে কেউ নেই। তো বহু কষ্টে মোটামুটি 3 থেকে 4 দিন মানে ক্লেনজিংটা চলেছিল এবং আস্তে 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 ছেলেটা তারপর মানে ওর মধ্যে ফিরলো যে না, ও যেটা করছে সেটা তো হ্যালুসিনেট করছে, ওরকম কেউ নেই, বা তারপর মেয়েটাকে আর দেখতে পাচ্ছে না। তো ওর বাবা যখন ওকে বলল যে এই এই জিনিস হয়েছে, তো ওকে নিয়ে গেল, তুই কোথায় যেতি। তো ও ওই রাস্তা ধরেই বাবাকে নিয়ে গিয়ে দেখে ও নিজে গিয়ে অবাক হচ্ছে যে আমি এখানে কি করে আসতাম, যে এই জায়গাটায় এরকম মর্গ, এবং মর্গের পিছনে মর্গটা অ্যাবান্ডেন্ট, মর্গটা ইটসেলফ ভীষণভাবে হন্টেড, ওখানে লোকালিটিতে সবাই জানে, কারণ ওই রাস্তা দিয়ে কেউ যায় না। এবং ওর পিছনে একটা ওরকম গার্বেজের একটা অত বড় স্পেস, এটা কোথায় মানে এইখানে কি করে ও আসতো, ও তো ওর বাড়িতে যেত এবং প্রপার সুন্দর বাড়ি। তার মানে ভাবো পুরোটা একটা ক্রিয়েটেড একটা ওয়ার্ল্ড, যেখানে মোহিনী পিশাচ কিন্তু একে ইলিউশনে পুরো ক্যাপচার করেছিল। ভালো কথা। তো তারপরে ছেলেটি আস্তে আস্তে সুস্থ হয়। এবার ঘটনাটা অন্যদিকে ঘোরে। ওর ফ্রেন্ডটা
আচ্ছা। ওর ফ্রেন্ডটা একদিন পার্টি করে বাড়িতে ফিরছে, তো প্রচুর মানে 3-4 জন ফ্রেন্ড আরও ছিল এবং যে যার মতো আস্তে আস্তে ঘরে চলে গেছে এবং ও একা একাই ফিরছে, এবং ওই রাস্তা দিয়ে ওকে ফিরতে হচ্ছে কারণ অন্যদিকে ঘুরে অনেক টাইম টেকিং ছিল, ওটা শর্টকাট ছিল। তো ওই জন্য ওর যেহেতু ওর ফ্রেন্ডরা ছিল বলে ওই রাস্তা দিয়ে আসছিল এবং আস্তে আস্তে সবাই যে যার মতো বাড়ি চলে গেছে, তো ও একা হয়ে গেছে। তো অনেকটা আসার পরে পিছনে কারো ফুটস্টেপের আওয়াজ পাচ্ছে, তো ও বাড়িতে এসেছে, গেট খুলে দোতলায় গেছে, না সরি ভুল বললাম, বাড়িতে তখনও ঢোকেনি, ও পাড়ার মোড়ে এসেছে, তো পিছনে ঘুরে দেখছে একটা মহিলা দাঁড়িয়ে রয়েছে ওকে ফলো করছে। তো ওর দেখে খুব ক্রিপি লাগলো ব্যাপারটা মহিলাটাকে, তো মানে মহিলাটাকে প্রপার দেখা যাচ্ছে না, খুব ব্লারি, এবং একটা ফিমেল, একটা মানে প্রায় 8 থেকে 9 ফুট হাইট, এবং ও আস্তে আস্তে ও দেখে ভয় তো ঘরে ঢুকে গেছে, ঢুকে ও দোতলায় উঠেছে, দোতলা থেকে যখন উঁকি মারছে দেখছে ও গেটের সামনে দাঁড়িয়ে আছে এবং ওকে রাত্রে স্বপ্ন দিয়েছে যে তুই কেন হেল্প করলি বা তুই কেন জানালি আমার ব্যাপারে। তো তারপর ওই ছেলেটি ওর বাবাকে জানায়, ওই ফ্রেন্ডটার বাবাকে, যে এইসব জানতো কাজ, তো তখন কিছু কবচ করে দেয় ছেলেটাকে যাতে ও প্রোটেক্টেড থাকে, তারপর আর কোনো সমস্যা হয়নি। কিন্তু ও মানে এই নিয়ে আর কারোর সঙ্গে ডিসকাস করে না, এটা পুরোটাই ও মানে বলেই দিয়েছিল যে এটা নিয়ে আমি আর কাউকে বলবো না বা এটা নিয়ে না বলাটাই বেটার। আচ্ছা, এটা হচ্ছে মানে মোহিনী পিশাচের ঘটনাটা। ঘটনাটা অনেকে বলে যে ছোট ঘটনা বলবে না, হ্যাঁ বড় ঘটনা বলো, বাট এই ঘটনাটা ছোট হলেও ইন্টারেস্টিং, ভীষণ ইন্টারেস্টিং, মানে অনেকে এই বিষয়টা হয়তো জানেও না, মোহিনী পিশাচের বিষয়টা। অ্যাকচুয়ালি কী হয় না, মানে আমাদের আশেপাশে আমরা অনেক মানুষকে দেখি যারা রাস্তায় হাঁটছে বা ইয়ে করছে, কিন্তু তার মধ্যে কজন মানুষ, ওটা একটা কথা। এটা তো নয় গেল প্রথম ঘটনা, এবার আসি সেকেন্ড ঘটনা। তো এই ঘটনাটা কোথাকার? এটা খড়গপুরের ঘটনা। আচ্ছা, এটা বলো তাহলে ঘটনাটা কী নিয়ে। তো আমারই একজন ক্লায়েন্ট, তো সেই আর কি আমাকে শেয়ার করেছে ঘটনাটা। ও থাকতো হাসনাবাদে, তো হাসনাবাদেও মানে বাচ্চা ছেলে পড়াশোনা করে তোমার হায়ার এডুকেশনের জন্য খড়গপুরে কোনো একটা এডুকেশনের জন্য ওখানে ও শিফট করে এবং ওর ওইখানে একটা হোস্টেলে ও থাকা শুরু করে এবং ওই হোস্টেলে অনেকেই থাকতো। হোস্টেলটা বেশ বড়, একটা মাঠের এক পাশে এবং তার একটা সাইডে একটা বড় ঝিল ছিল এবং এটা বহু পুরনো, লোকে বলতো যে ওখানে কবর ছিল, সেগুলোকে পরবর্তীকালে সরিয়ে হোস্টেলটা করা হয়। ভালো কথা, কারণ জমিটা বহু বড় এবং মানে অ্যাবান্ডেন্ট পড়েছিল, তো লোকে ওটাকে ইউজ করা শুরু করে। তো ও যখন মানে ওখানে অ্যাডমিশন নেয় ওই হোস্টেলে এবং ওই কলেজে, ভালো কথা, তো থাকা শুরু করে এবং ওখানে ওর রুমে একটা ফ্রেন্ড থাকতো, মানে রুমমেট ছিল, ভালো কথা। তো যেদিন প্রথম দিন ও গেল, সেই দিন রাত্রে ও শুয়ে আছে, তো ঠিক তখন কটা বাজে, 1টা, খাওয়া দাওয়া হয়ে গেছে, 1টা বাজে শুয়ে আছে। তো দেখছে যে ওর যে ডিম লাইটটা জ্বলছে ওটা ফ্লিকার করা শুরু করে। আচ্ছা, ওটা আননোয়িংলি ফ্লিকার করছে। ও তখন উঠে মানে এতটাই ফ্লিকার করছে যে অসুবিধা হচ্ছে, তো উঠে ও সুইচ অফ করে আবার অন করলো, তখন আবার ঠিক আছে, শুলো প্রায় 10 মিনিট, আবার ফ্লিকার করা শুরু করলো। তো মেবি ও ভাবছে যে ওটা হয়তো কোনো প্রবলেম আছে, তো সুইচ অফ করে শুয়েছে। তো যখন শুয়েছে, ওর যেদিকে বেড, যেদিকে ওর মানে শোয়, তার উল্টো দিকে একটা জানলা আছে, তো জানলাটা খোলা এবং জানলার পাশেই একটা তোমার মানে ওই হোস্টেলেরই একটা ঘর ছিল যেটা কিন্তু বন্ধ থাকে, মানে ওইখানে আর কেউ এখন থাকে না, একসময় থাকতো, তো ওটা ইউজ হয় না এখন, একটা স্টোর রুম হিসাবে ইউজ হয়। তো ওই জানলাটা খোলা, তখন বেশ রাত, তো ও দেখছে যে আশেপাশে গাছ ঠাছ রয়েছে, ওখানে জানলা দিয়ে দেখা যাচ্ছে গাছ থেকে কেউ উঠছে নামছে, একদম মানে ওই তোমার পলাশ গাছ, তোমার শিমুল তুলোর গাছ ঠাছ রয়েছে, বট গাছ রয়েছে, কেউ যেন মানে অনেকে, কেউ একা নয়, অনেকে গাছের উপরে উঠছে আবার নামছে, কিন্তু কি উঠছে কি নামছে সেটা দেখতে পাচ্ছে না, দেখছে উঠছে নামছে এবং ওটা রিপিটেডলি হচ্ছে। তো ও না একটু ভয় পেয়ে গেল যে কি হলো, ও আবার লাইট জ্বালিয়ে জানলার কাছে গেছে, গিয়ে দেখছে কিছু নেই, এসে শুয়েছে এবং পাশের জানলা দিয়ে ওর বারান্দা দেখা যায় যেখান থেকে অন্য অন্য রুমে কানেক্ট করেছে।
তো প্রত্যেকটা মানে বারান্দাতে পুরোটাই ডিম লাইট, এই তোমার বাল্ব জ্বলছে প্রত্যেকটাতে। তো ও দেখছে যে একজন মুসলিম কেউ ওই বারান্দা থেকে, ওই করিডোর থেকে হাঁটতে হাঁটতে এই দিকে আসছে ওর রুমের দিকে, এবং প্রত্যেকটা লাইট ফ্লিকার, মানে ও যেদিকে যেদিকে যাচ্ছে লাইটগুলো ফ্লিকার করছে, এবং ও যখন চলে যাচ্ছে পিছনের দিকে লাইটগুলো কিন্তু আর ফ্লিকার করা বন্ধ করে দিচ্ছে। এবং ওর রুমের কাছে সে লোকটি আসলো, এসে আর তাকে দেখা যাচ্ছে, মিলিয়ে গেল। তো বেশ ভয় পেয়েছে একটা। আর এখানে আর একটা কথা বলে রাখি, লোকটি যে পাঞ্জাবিটা পরেছিল সেটাও কিন্তু দেখতে পেয়েছে, একটা সাদা রঙের পাঞ্জাবি পরা। তো ভালো কথা, ও ভেবেছে হয়তো ওইখানকার কেউ হবে, হয়তো সে থাকে বা কিছু, তো সবাইকে নতুন এসেছে, অত চেনে না, বিশাল বড় হোস্টেল। তো ঘুমিয়ে পড়েছে। নেক্সট ডেতে যখন উঠে ব্রাশ টাশ করে ও ব্রেকফাস্ট করবে, নিচে যাবে, মানে যেখানে ক্যাম্পাস। তো ও দেখছে ওর যে মেন ঘর তার পাশে আর একটা ঘর, তাতে আলনাতে ওই পাঞ্জাবিটা রয়েছে ঝোলানো। তো ও ভেবেছে মেবি হয়তো সেই লোকটিরই হবে যে কালকে যাকে দেখেছে। ভালো কথা, ও নিচে গিয়ে ব্রেকফাস্ট করছে। তো ওখানেও আলোচনা বলেছে একটা ফ্রেন্ডকে যে কালকে এরকম জানিস তো দেখলাম যে একজন কেউ রাত্রিবেলা ওই বোধহয় দেখতে বেরিয়েছিল যে সবাই ঠিকঠাক আছে কিনা, ঘুমাচ্ছে কিনা। তো অদ্ভুতভাবে আমার রুমের কাছে আসার পর দেখলাম আর নেই, লোকটাকে আমি আর দেখতে পেলাম না। তো আর কেউ কিছু না, মানে ওর কথা শুনে কিন্তু কেউ আর কোনো রিয়্যাক্ট করেনি। মেবি তারা হয়তো জানতো ঘটনাটা, ভালো কথা। তো সেম আবার পরের দিন, মানে সেই দিন রাত্রিবেলা আবার শুয়ে ও কিছুতেই ওর ঘুম আসছে না, ওর খুব আনইজি ফিল হচ্ছে যে কেন, মানে এরকমটা অস্বস্তি লাগছে কেন, আমার কিছুতেই ঘুম আসছে না। তো জানলাটা বন্ধ করে দিয়েছে। ঠিক রাত 1টায় জানলাতে নক, এবং ও কিন্তু থাকতো 3 তলায়। জানলাতে ওখানে যে নক করবে, ওখানে দাঁড়াবার মতো কোনো জায়গা নেই যেখানে কোনো নকিং হবে। ও এবার লিটারালি ভয় পাচ্ছে যে এটা কি হতে পারে, যে এরকম জিনিস। তখন ও জানলা খোলেনি, ও ঘরের মধ্যে, মানে ও লিটারালি কাঁপছে ভয়তে, এবং ওর জ্বর চলে এসেছে। নেক্সট ডেতে ও যখন নিচে নামেনি, ফ্রেন্ডরা গেছে, ওকে তখনও কিছু বলেনি যে কি আছে কি নেই। ওকে নিয়ে ডাক্তারের কাছে, মানে ওখানে ডাক্তার আছে, তাকে বলেছে, ওষুধ টষুধ দিয়েছে, খেয়েছে, আবার খাওয়া দাওয়া করেছে। এবার ও একটা ফ্রেন্ডকে বলে তুই আজকে আমার সঙ্গে শুস রাত্রিবেলা, কারণ আমার একা শুতে খুব একটা অস্বস্তি হয়। তো ওর সাথে চট করে কেউ ওই রুমে থাকতে চায় না, বা আসলেও কতক্ষণে বেরোবে এরকম একটা টেন্ডেন্সি। এবার রাত্রেও থাকতে বলছে, সে তো কেউই থাকতে চাইছে না। তো অনেক করে রিকোয়েস্ট করে একজন ওর ফ্রেন্ড ছিল, এবং ওই জানলাটা সেই রাত্রে খোলা ছিল। ও বলেছে যে না ঠিক আছে, আজকে আমি জানলার সামনে দাঁড়িয়ে দেখব কি হয়। আচ্ছা। এবার ঠিক রাত 1টা বেজেছে, ও জানলার সামনে দাঁড়িয়ে দেখছে যে ওই ঝিলের থেকে একটা মুসলিম কেউ উঠে ওই যে সামনের যে রুমটা, স্টোর রুমটা যেটা বন্ধ থাকে, ওখানে ঢুকলো। রুমটা কিন্তু তালা দেওয়া। ঢুকে বেরিয়ে, মানে ঢুকে ওনাকে চালের উপর দেখা যাচ্ছে ওই রুমে, এবং ওর পাশে যে গাছটা, উনি ইজিলি উঠছে আর ওই গাছ থেকে উঠছে আর নামছে, এবং ওইখান থেকে এক জাম্প করে ওদের ওই করিডোরে আসলো। করিডোরে এসে এবং ও পুরো রোম অ্যারাউন্ড করছে, পুরো ঘুরছে করিডোরে, এই দিক থেকে দাঁড়িয়ে দেখছে, ও দেখছে, এবং ও ওখানে পুরো ফ্রিজ হয়ে গেছে। মানে ও ভাবছে যে আমি কি দেখছি। আর যে বন্ধুটা ছিল সে তো মানে না বেরোতে পারছে না রুমে থাকতে পারছে। তো কোনো না কোনোভাবে ছেলেটা চ্যান্টিং করা শুরু করে কিছু মন্ত্র, এবং এই ছেলেটা ও অজ্ঞান হয়ে যায়। যে ওখানে রুমটাতে মেন দেখেছিল প্রথমে, সে অজ্ঞান হয়ে যায়, আর বন্ধুটা চ্যান্টিং করছে। এবং ওর মানে প্রায় তোমার কি বলবো, মানে 2 দিন 3 দিন জ্ঞান আসে না। ওকে তখন কিছু ওই মুসলিম ফকির এদের কাছে নিয়ে যাওয়া হয় পাশে মাজারে, এবং তারা ওকে ঝেড়ে ঠেড়ে দেয় এবং বলে যে তোমরা যেটাতে আছো সেটা এটা গ্রেভিয়ার্ড, ওখানে এই জিনিসগুলো হবেই, কিছু করার নেই, মানে এইখানে ক্লেনজিংই হবে না। এবং এই যে মৌলবীটি আসতো, ওকে ওখানে মানে মেরে পুঁতে দেওয়া হয়েছিল, ওই জলের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, এবং ওই জল থেকে ওর উঠতো স্পিরিটটা, উঠে ও বারবার করে জানাবার চেষ্টা করতো যে আমাকে এখান থেকে ফ্রি করো। ওই যে ডেড বডিটা ওই পুকুরে পুঁতে দেওয়া আছে, এবং ও
ওই মানে ওর এই ঘটনাটার আগেও আর একটি ছেলে ওই রুমে থাকতো এবং সে সুইসাইড করে, মানে যখন নিতে পারেনি ও গলায় দড়ি দেয় এবং ওর স্পিরিটও হন্ট করতো ওই হোস্টেলটাতে। তো তারপর ওরা আস্তে 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 ওখান থেকে ওরা ওই ছেলেটি মানে আর থাকতে পারেনি, কারণ ওটা রেগুলারই হতো, ওই জিনিসটা রেগুলার হতো এবং ও আস্তে আস্তে ওখান থেকে সরে আসে এবং চেঞ্জ করে নেয় নিজেকে, মানে আই মিন ওর ইয়েটা কলেজটা। তো তারপরে আর কোনো সমস্যা হয়নি অ্যাজ সাচ। আচ্ছা, কিন্তু ওটা হন্টেডই রয়েছে। ওটা হন্টেড, ওটা মানে ওখানে যারা যারা ছিল নয় সুইসাইডাল, নয় কেউ মানে ওই গলায় দড়ি দিয়েছে, নয় কেউ ছাদ থেকে লাফ দিয়েছে, কখনো না কেউ কোনো তোমার কি বলবো মানে কোনো বাজে কোনো কাজে জড়িয়ে গেছে, কোনো না কোনো সমস্যা ওইখানটাতে আছেই। আর এরা কোনো মানে যদিও তুমি অতটা ভালো করে জানো না, বাট তাও জিজ্ঞেস করছি আমি, আমার মনে হলো তাই, যে এখান থেকে বা হোস্টেল কর্তৃপক্ষ থেকে কোনোদিনও ট্রাই করেনি যে এগুলো ক্লিয়ার করার? ওরা পরবর্তীকালে ওটাকে শিফট করে, ওটাকে ছেড়ে মানে পুরো ওটাকে বন্ধ করে দেয়, কারণ মানে ওখানে বহু এরকম মানে ওদের হয়েছে সমস্যা এবং বহু স্টুডেন্টরা এফেক্টেড হয়েছে, যার জন্য ওরা মানে ডিসাইড করেছে যে এই ল্যান্ডে থাকাটা, এবং ওই ল্যান্ডটা ইটসেলফ খুব নেগেটিভ, যেহেতু একটা বিশাল ওখানে গ্রেভিয়ার্ড ছিল। এবং এই গ্রেভিয়ার্ড নিয়েও আর একটা কথা আমি মানে আর একটা স্টোরি আমি বলবো, যেটা আমার রিসেন্টলি হয়েছে হায়দ্রাবাদে। আচ্ছা, ওটা তো আমরা ইউটিএসে শুনবো। তুমি যখন আছো আজকে, এটা আমাদের ঘটনার চ্যানেল, আমি আগে থেকেই বলি এখানে আমরা বাইরের কিছু আলোচনা করি না, বাট ইউটিএসে যেহেতু একটা আমরা আলাদা বিষয়ে আলোচনা করব, তাই আজকে যে প্রশ্নটা এখানে করব সেটা আমি ইউটিএসে করব না। আমি একজনকে প্রশ্ন করেছিলাম যে আয়নার ভেতরেও কি কিছু রহস্য আছে, সেটা তুমি আমাকে মেসেজ করেছিলে ওই পডকাস্টটা দেখে। তো হ্যাঁ 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 এরকম বলেছিল, তো তুমি আমাকে বলেছিলে এই একটু ভুল জানে। হ্যাঁ, তো আজকে যখন তুমি এখানে আছো, তুমি এই বিষয়টা বলো যে আয়নার ভেতরে কি কিছু রহস্য রয়েছে। একদম, দেখো আমি কাউকে ক্রিটিসাইজ করছি না, সে হয়তো মেবি নাও জানতে পারে, এটা হতেই পারে, বাট আয়নার অবশ্যই রহস্য আছে। দেখো ওল্ডেন ডেজে কী হতো না, তখন আয়না ছিল না, তখন কিন্তু জলের মধ্যেই ওই ওটাকে বলে অ্যাকোয়ামেন্সি, মানে দেখতো যে ফিউচার বা কিছু হচ্ছে কিনা বা কিছু হবে কিনা সেটা জলের মধ্যে দেখতো, ক্রিস্টালের মধ্যেও দেখতো, মানে রিফ্লেকশন হবে এমন জিনিসের মধ্যে। পরবর্তীকালে সেটা আয়না আসে। আয়না হচ্ছে অন্য ডিমেনশনের সাথে কানেক্ট করার একটা ওয়ে বা একটা পোর্টাল বলতে পারো, একটা গেটওয়ে। স্পিরিট ওয়ার্ল্ডের সাথে কিন্তু থ্রু মিরর কানেক্ট করা যায়। তবে এই যে ব্লাডি মেরি বা এটা কতটা এফেক্টেড আমি জানি না, আমি কোনোদিন ট্রাই করিনি, বাট আমরা যারা উইচক্রাফট প্র্যাকটিস করি আমরা কিন্তু মিরর দিয়ে স্পিরিট কানেক্ট করি। এবং আমাদের উইচক্রাফটে ম্যাজিক মিরর বলে একটা মিরর হয়, যেটাকে কনসিক্রেট করে এনার্জাইজ করে তৈরি করা হয়, এবং ওটা দিয়ে কিন্তু আমরা স্পিরিট ওয়ার্ল্ডের সাথে কানেক্ট করি। ইভেন তোমার আগেকার দিনে ওই অবসিডিয়ানের মিরর বানাতো, সেইটা দিয়ে কিন্তু স্ক্রাইং করতো, মিরর স্ক্রাইং বলে এটাকে, মিরর স্ক্রাইং করতো। আচ্ছা, মানে এটা তুমি বলছো যে সাধারণ আয়না নয়, অবশ্যই তার মধ্যে যদি আমি নর্মাল ভাষায় দর্শকদের জন্য বলি, এর মধ্যে কিছু মন্ত্র চ্যান্টিং করতে হয়, যার জন্য কানেক্ট করতে হয়। ধরো মানে নর্মাল আয়না তোমার বাড়িতে আছে, কিন্তু সেটা জানলার উল্টো দিকে বা দরজার উল্টো দিকে, সেটাও কিন্তু একটা পোর্টাল ক্রিয়েট করে এবং সেইখান থেকেও কিন্তু স্পিরিটরা কানেক্ট করতে পারে, কারণ স্পিরিটদের পাসিং ওয়ে হয় ওটা। আচ্ছা, থ্রু মিরর টু উইন্ডো বা থ্রু মিরর টু ডোর। আচ্ছা, তাহলে তুমি কি বলছো যে এই জানলা বা দরজার সামনে আয়না রাখতে না, উচিত না? আর একটা বলে যে যেটা বলে যে এই বেডের সামনেও রাখতে না, বেডের সামনে ওটাও ওই সেম কেসই, মানে মিরর রাখলে ওই রিফ্লেকশনে নিজেকে দেখা ওটা ঠিক নয় সকালবেলা উঠে। হ্যাঁ, তো মিরর যদি কোনো বাড়িতে জানলার উল্টো দিকে বা দরজার উল্টো দিকে থাকে, তাহলে ওটা নয় ঢেকে দাও, যদি সরাতে একান্তই না পারো ওটাকে ঢেকে দাও, আচ্ছা, তাহলে অনেকটা বেটার হয়। আর এরকম বাড়িতে যদি দেখছো যে আছে বা মানে ঢাকতে হবে বা কিছু বা কোনো সমস্যাও হচ্ছে স্পিরিট ওরিয়েন্টেড, কি করবে আমি সেটা একটু বলে দিচ্ছি করে। ওই পুদিনা পাতা বাজার থেকে এনে একটু ড্রাই করবে রোদে, করে ওটাকে মিররে ঘষে দেবে বেশ ভালো মতো, তো ওটা ক্লেনজিং হয়ে যায় মিররটা। এই প্রত্যেক দিন করতে হবে না, হয়তো সপ্তাহে একদিন করলো বা 2 সপ্তাহে একদিন করলো, ওটা ভালো হয়, তাতে
তাহলে ওই এনার্জিটা, কারণ অলরেডি স্পিরিটটা কিন্তু ওই মিররের মধ্যে স্টাক হয়ে থাকে, ওর একটা এনার্জি থেকে যায়, তো সেটা ক্লিনজিং হয়ে যায়। এর সাথে মানে ওই আয়না ঢাকার কোনো সম্পর্ক নেই, মানে ঢাকলে ওটা বেটারই সব সময়, তো অবশ্যই বেটার। আর বাই চান্স যদি ঢাকতে না পারছে তখন এই ক্লিনজিং করাটা বেটার। আচ্ছা, থ্যাংক ইউ, তুমি এত কিছু জানালে। আপনাদের কেমন লাগলো দুটো ঘটনা আমাদের জানাতে ভুলবেন না, আর শেষ পার্টটুকু কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। রূপম যেহেতু ছিল, ওর জন্য আমরা এই শেষ পার্টে একটা দুটো কোয়েশ্চেন মানে না করে ছাড়া যায় না আর কি, এরকম ব্যাপার, তো সেই বিষয়টা করেছিলাম। আর আপনাদেরও জানিয়ে রাখি যে আপনাদের কাছেও যদি সত্যি ভৌতিক ঘটনা থাকে বা আপনারা শুনে থাকেন বা আপনাদের সাথে হয়ে থাকে, তাহলে অবশ্যই নিচে একটি নাম্বার যাচ্ছে, ওই নাম্বারে আমাদের পুরো ঘটনাটি অডিও রেকর্ড করে হোয়াটসঅ্যাপ করে দিন। আমরা আপনার ঘটনা শুনবো এবং আমাদের ভালো লাগলে আপনিও এখানে এসে আমাদের ঘটনা শোনাতে পারবেন, আমাদের প্লাস আমাদের দর্শককে। আর একবার যেটা মানে শেষে বলে দিই, অবশ্যই সাবস্ক্রাইব করুন, এটা আমি বলতে ভুলে যাই শুরুতে। হ্যাঁ, সাবস্ক্রাইবার সংখ্যা দেখতে পাচ্ছেন এখানে কি আছে, এখানে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে, ক্লিক করে দিন। ওই যে প্লে বাটনটা দেখতে পাচ্ছেন, ওর পাশে আর একটা প্লে বাটন দরকার, তাই আমি বলছি। আর আগামী সপ্তাহে আবার দেখা হচ্ছে, আগামী শুক্রবার রাত 9টায়। সবাই ভালো থাকবেন, আজকের মতো আসছি, থ্যাংক ইউ।